নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। জিতলো ইস্টবেঙ্গল। হ্যাঁ, ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্স এফসিকে 2-1 গোলে হারিয়ে যুবভারতীতে একটা খুব ভালো জয় তুলল। এবং আজকে এমন একটা জয় ইস্টবেঙ্গল তুললো যেখানে কিন্তু ইস্টবেঙ্গলের প্রায় বেশিরভাগ ম্যাচ জুড়েই আধিপত্য ছিল 75 মিনিট পর্যন্ত। লাস্টের দিকে তো 2-0 যখন এগিয়ে আছে ইস্টবেঙ্গল গেম ম্যানেজমেন্ট করবে, কেরালা অ্যাটাক করেছে, ইস্টবেঙ্গল ডিফেন্স করেছে এবং লিডটা হোল্ড করে রাখতে পেরেছে। পারফেক্ট ম্যাচ গিয়েছে ইস্টবেঙ্গলের জন্য। যদি ইস্টবেঙ্গল ক্লিন সেট রাখতে পারতো আরও বেটার হতো, বাট ড্যানিসের গোলটাও ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল। তো সেখানে ইস্টবেঙ্গলের একটা ভালো জয়, সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো, সেই ম্যাচের কিছুটা ম্যাচ রিভিউ করব এবং তারই সঙ্গে মোহনবাগান নিয়ে অনেকে জিজ্ঞেস করছে যে মোহনবাগান কি নুনো রেইসকে রেজিস্টার করাতে পারে বা নুনোকে রেজিস্টার করালে কেমন হবে, সেই নিয়েও একটু কথা ভিডিওর পরের অংশে বলে নেব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি আমরা শুরু করি ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়ে, তো কেরালাকে 2-1 হারালো। এমন একটা ম্যাচ যেখানে আমরা ইস্টবেঙ্গলের ডমিনেশন দেখলাম, ভিষ্ণুর একটা ভালো গোল দেখলাম, হিজাজির গোল দেখলাম। যে হিজাজি অবভিয়াসলি ইস্টবেঙ্গলকে বেশ কিছু ম্যাচে ডুবিয়েছে, বাট আজকের ম্যাচটা পারফেক্ট খেলেছে, গোলও করেছে। তার সঙ্গে সঙ্গে রিচার্ড সেলিস রীতিমতো ইমপ্রেসিভ, যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেটার খেলছে। এবং যখন ইস্টবেঙ্গল লাইন আপে ডেভিডকে দেখতে পেলাম না, একটু খারাপ লেগেছিল। আমি তো ক্লেইটনের আগে ডেভিডকেই দেখতে চেয়েছিলাম, বাট ক্লেইটনও ভালো খেলেছে। এবং ইস্টবেঙ্গলের আর কি প্লেয়ারদের নিয়ে কথা বললে সেখানে জিকসনেরও প্রশংসা করতে হবে। প্রথম থেকে কিন্তু ওটাই একটা ইস্টবেঙ্গলের উইক পয়েন্ট মনে হচ্ছিল যে নোয়া সাদাউইকে ম্যানেজ করতে হবে জিকসনকে। বাঁ দিকের উইং দিয়ে নোয়া যথেষ্ট ডেঞ্জারাস হতে পারে এবং প্রথম দিকে একটু জিকসনকে সেকি মনে হলেও সামলে নিয়েছে, ভালো খেলেছে। পরের দিকে গিয়ে নোয়াকে খুব একটা ডেঞ্জারাস হতে দেয়নি। বাকি তো আজকের ম্যাচে ক্লেইটন বা ডিয়ামেন্টাগোস তারাও অনেক বেশি ইনভলভ ছিল। রিচার্ড সেলিস এবং ভিষ্ণুকে নিয়ে তো আলাদা করে কথা বলতেই হবে, তবে তার আগে আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলা দরকার। হ্যাঁ, সৌভিক চক্রবর্তী মাঝে মাঠে আবারও ভালো খেলেছে, বাট সৌভিকের পাশে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার বা ক্রিয়েটিভ মিডফিল্ডার যাই বলো না কেন, নাওরে মহেশ সিং, যাকে কিন্তু উইংয়ে আমরা এই বছর খুব একটা ভালো খেলতে দেখিনি, বাট তার বল ধরে খেলার একটা এবিলিটি আছে। ন্যাশনাল টিমেও একবার দেখেছিলাম তাকে নম্বর 10 খেলানো হচ্ছে, ভালোই খেলছে। তো সেই নাওরে মহেশকে কিন্তু ওই রোলটায় বলতে পারে একটা অ্যাটাকিং মিডফিল্ডারের রোল, সেই রোলে কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ আমরা দেখলাম। নাওরে মহেশ কিন্তু বেশ ভালো খেলেছে। আর বাকি ভিষ্ণু এবং রিচার্ড সেলিস দুটো উইং দিয়ে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে। রিচার্ড সেলিস আসার পর দুটো ম্যাচ খেললো, কোনো রকম সেরকম বিশাল তো প্রস্তুতির সময় পাইনি। ফিটনেস কীরকম হবে সেই নিয়েও প্রশ্ন ছিল এবং লাস্ট যে ক্লাবে খেলেছে বিশাল ভালো রেকর্ড ছিল সেরকমটাও না। বিদেশি উইঙ্গারদের আইএসএল এ সাকসেস রেট যথেষ্ট ভালো, হয়তো বেশি ভালো বল পায়, বলের সাপ্লাই পায়, বল ধরে খেলার সময় পায় সেই জন্যই। এবং রিচার্ড সেলিস কিন্তু রীতিমতো ইমপ্রেসিভ, কিছু কিছু স্কিল দেখিয়েছে দেখার মতো, বল ধরে খেলেছে, ফাউল আর্ন করেছে এবং প্লেয়ারটার যেরকম খেলা এখন অবধি দেখছি, যত খেলবে ইস্টবেঙ্গল ফ্যানেদের কিন্তু ততই পছন্দের প্লেয়ার হয়ে উঠবে এবং অপোনেন্ট টিমের প্লেয়াররা কিন্তু এই প্লেয়ারটাকে খুব একটা পছন্দ করবে না। রীতিমতো কিন্তু স্কিলফুল প্লেয়ার এবং যথেষ্ট ইম্প্যাক্ট রেখেছে। একটা তো দারুণ শট রেখেছিল যেটা গিয়ে একদম মানে পোস্ট নাড়িয়ে দিয়ে আসে, ভালো শট ছিল ওটা, গোল পেতে পারতো। তো সেখানে আমরা যদি প্রথম থেকে কথা বলি, ম্যাচের শুরু থেকে কিন্তু ইস্টবেঙ্গল একদম ফুল ফোর্সে অ্যাটাক করে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল 2-0 3-0 এগিয়ে যেতে পারতো। প্রথমেই একদম ডিয়ামেন্টাকোসের একটা দারুণ শট যেটা কিন্তু সচিন সুরেশ সেভ করে। দেন সেকেন্ড যে অ্যাটাকটার কথা মনে আসছে, যেখানে কিন্তু ক্লেইটন সিলভা একটা ফ্রি কিক রেখেছিল এবং সেটা কিন্তু সচিন সুরেশ ঠিকঠাক ধরতে পারে না। রিচার্ড সেলিস বল পায়, রিচার্ড ওখানে নিজেও গোল করতে পারতো, বাট ওখানে কি করতে গেল বুঝলাম না, হয়তো ডিয়ামেন্টাকোসের জন্য রাখতেই গেছিল, ডিয়ামেন্টাকোসে পৌঁছতে পারে না। বাট ওটা গোল করার মতো সিচুয়েশন ছিল, গোল হয়ে যাওয়া উচিত ছিল ওখানে। তবে গোল পেতে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয় না, গোল আসে ভিষ্ণুর সৌজন্যে এবং বলটা কিন্তু বাড়িয়েছিল খুব সুন্দর, মানে কেরালা অ্যাটাক করছিল সেখান থেকে কাউন্টার অ্যাটাক হয়। ক্লেইটন কিন্তু বলটাকে খুব ভালো সুইচ করে ভিষ্ণুর জন্য এবং ভিষ্ণু পারফেক্টলি বলটাকে পায় এবং দেন বিট করে যায় ফ্রেডিকে। তারপর গোলকিপার এগিয়ে আসে, গোলকিপারের ওপর দিয়ে চিপ করে। তবে যখন চিপটা করলো আমার মনে হলো হয়তো তোমার কেরালা আটকে দেবে, করু সিং ছিল, বাট করু সিং এর বডি পজিশনই এমন ছিল না যেখান থেকে ডিফেন্স করতে পারতো, বলটা গোলে চলে যায়। ভিষ্ণুর একটা ভালো গোল। আর বর্তমান সময়ে আমার ইস্টবেঙ্গলের খেলা নিয়ে এক্সাইটমেন্ট এই প্লেয়ারটার জন্য অনেক বেশি থাকে, ভিষ্ণুকে দেখবো কেমন খেলছে সেটা দেখার জন্য। এবং ভিষ্ণু দারুণ একটা গোল করেছে এবং আর একটা খুব সুন্দর গোল করতে পারতো, একটা নাটমেক করে বেরিয়ে শ্যুট করে, মনে আছে ওই সেকেন্ড হাফে, ওটা কিন্তু দারুণ গোল হতে পারতো যদি গোলটা হতো। যাই হোক, ভিষ্ণু যথেষ্ট ভালো খেলেছে এবং ভিষ্ণু সৌজন্যই গোল আসে। দেন আরও সুযোগ এসেছিল, একটা তো তোমার বললামই যেটা তোমার রিচার্ড সেলিসের শটটা, যেটা গিয়ে মানে পোস্টে লাগে, পোস্টে একদম নাড়িয়ে দিয়ে আসে। আর একবার দিমিত্রিওস ডিয়ামেন্টাকোস ভালো ঢোকে কিন্তু বলটা দেয় ক্লেইটনকে।
ক্লেইটনেরও ভলিটা দারুণ ছিল এবং সেভটাও দারুণ ছিল, যদিও রেফারি সেটাকে কর্নার দেয় না, গোল কিক দিয়ে দেয়, বাট ওটা কিন্তু সচিন সুরেশের একটা ভালো সেভ ছিল। ক্লেইটন গোল পেতে পারতো, সেকেন্ড হাফেও সুযোগ এসেছিল ক্লেইটনের কাছে, ক্লেইটনের সামনেও গোল করার সুযোগ ছিল, সেকেন্ড হাফে মহেশও একবার ক্লোজ যায়, বাট সেকেন্ড হাফে সেই গুরুত্বপূর্ণ 2-0 লিডটা কিন্তু দেয় হিজাজি, যেখানে মহেশেরই কর্নার ছিল এবং সেই কর্নারে হেড করে কিন্তু হিজাজি মাহের 2-0 করে দেয়। তো অ্যাটাকিং লাইনে ইস্টবেঙ্গল এদিন পারফেক্ট ফুটবল খেলেছে, মহেশ, ক্লেইটন, ডিয়ামেন্টাকোস, তার সঙ্গে তোমার রিচার্ড সেলিস, ভিষ্ণু সবাই মিলে পারফেক্ট খেলেছে এবং পারফেক্ট ম্যাচও গিয়েছে এবং ডিফেন্সিভলিও ইস্টবেঙ্গল সলিড ছিল। তোমার কেরালারও অ্যাটাক খুব ডেঞ্জারাস, তোমার লুনা বলো, জেসেস জিমনেশ, পরে তো কমে পেপারে নেমেছিল, তার সঙ্গে তোমার করু সিংও ভালো খেলছে, নোয়া সাদাউই, বাট কেউই সেরকম ডেঞ্জার ক্রিয়েট করতে পারেনি। অ্যাটাক তো মাঝে মধ্যে করেছে, বাট সেরকম খুব বেশি প্রফসুকন গিলকে কিন্তু টেস্ট হতে হয়নি। আর যে গোলটা করেছে তোমার ড্যানিস ফারুক, ওটা ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল, ওখানে কিছু করার ছিল না ডিফেন্সের, সেখানে কিন্তু পারফেক্ট ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে, 3টে পয়েন্ট পেয়েছে এবং এইরকম একটা ম্যাচ খেললে কিন্তু কনফিডেন্স লেভেল অনেকটা বাড়বে এবং ইস্টবেঙ্গলের অ্যাটাকে কিন্তু রিচার্ড সেলিস কতটা ইমপ্রেস করলো তোমাদেরকে, কেমন লাগছে রিচার্ড সেলিসের খেলা কমেন্টে জানিও, বিষ্ণুর গোলটা কেমন লাগলো কমেন্টে জানিও। এরপর যদি আমরা চলে যাই মোহনবাগানের একটা টপিকে, সেটা হচ্ছে যে নুনো রেইসকে কি মোহনবাগান রেজিস্টার করাতে পারে, এরকম নাকি রিউমার্সও শোনা যাচ্ছে যে নুনো রেইস আসতে পারে দিমিত্রি পেত্রাতসের জায়গায়। দেখো, এই নিয়ে যদি আমাকে বলো, নুনো রেইস ভালো প্লেয়ার, অবশ্যই ভালো প্লেয়ার, দলের সঙ্গে আছে, আনরেজিস্টার্ড আছে, বাট নুনো রেইসকে যদি মোহনবাগান রেজিস্টার করায় বিশাল কি কিছু লাভ হবে? মানে নুনো রেইস তো কোনো জনি কাউকে নয় যে সেন্ট্রাল মিডফিল্ড থেকে দুরন্ত বল বাড়াবে, সেই নিয়ে অ্যাটাক হবে। নুনো রেইস মিডফিল্ডে খেলতে পারে, বাট সে মেনলি ডিফেন্ডার। নুনো রেইস এলে সে ডিফেন্সের সামনে শিল্ডের কাজ করতে পারে যদি তাকে মিডফিল্ডে খেলানো হয়, তবে সে যে তোমার জনি কাউকোর মতো বল বাড়াবে বা আহমেদ জাহুর মতো বল বাড়াবে সেরকম এক্সপেকটেশন তো আমার নেই। আর দ্বিতীয়ত মোহনবাগান তো দুটো ফরেন ডিফেন্ডারের সঙ্গে খেলছি, টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ, সেই দুজন খেলবে ধরো। এবার যদি নুনো রেইস আসে, নুনো রেইসকে খেলায়, তো আপফ্রন্টে আর একটাই বিদেশি খেলানোর অপশন থাকবে, মানে তুমি স্টুয়ার্ট, কামিংস এবং ম্যাকলারেনের মধ্যে একজনকে খেলাতে পারবে। তো নুনো রেইসকে আনলে যে অনেক সমস্যার সমাধান হবে সেরকমটা না, যে বিশাল ইম্প্যাক্ট রাখতে পারবে সেই ব্যাপারটা না। নুনো রেইসকে আনলে কি একটা লাভ হতে পারে সেটা আমি বলছি, বাট অনেকেরই যেটা দাবি যে দিমিত্রি পেত্রাতসের জায়গায় নুনো রেইসকে নিয়ে আসা হোক, বাট আমার তো পেত্রাতসের উপর এখনো ভরসা আছে, হয়তো সেই ফর্মে নেই, বাট পেত্রাতস ক্লাচ প্লেয়ার, গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ জিতিয়ে দেবার ক্ষমতা রাখে, তো আমি তো এখনো ট্রাস্ট রাখছি। এবং তোমার অ্যাটাক লাইনে দুটো যদি এক্সট্রা বিদেশি থাকে সেটা বেশি হেল্পফুল হয়। নুনোকে নিয়ে এসে সেরকম বিশাল কোনো ইম্প্যাক্ট হয়তো পাওয়া যাবে না, নুনোকে নিয়ে এলে একটা লাভ হতে পারে যে যদি কোচ ফাইনালি ভাবে যে দিমিত্রি পেত্রাতস অতটা ইম্প্যাক্ট রাখতে পারছে না, নুনোকে নিয়ে আসি, কি লাভ হতে পারে, যে ধরো কোনো ম্যাচে টম আলড্রেড ধরো 4টি ইয়েলো কার্ড হয়ে গেল, অ্যাভেলেবেল থাকলো না, বা কোনো ম্যাচে আলবার্তো রড্রিগেজ কোনো কারণে অ্যাভেলেবেল নেই, সেখানে তোমার কাছে ইনস্ট্যান্টলি একটা ব্যাকআপ বিদেশি ডিফেন্ডারের অপশান থাকছে, যে দুজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে আমরা খেলছি সেটাই আমাদের টিমের স্ট্রং পয়েন্ট। তো নুনো যদি অ্যাভেলেবেল থাকে, যদি কোনো ম্যাচে টম অ্যাভেলেবেল না থাকে বা আলবার্তো অ্যাভেলেবেল না থাকে, তখন সঙ্গে সঙ্গে নুনোকে নিয়ে এসে নুনোকে অ্যাজ এ সেন্ট্রাল ডিফেন্ডার খেলানো যেতে পারে, সেই একটা অপশন সবসময় খোলা থাকবে যদি নুনো রেজিস্টার্ড থাকে। নয়তো নর্মালি নুনো রেইসকে রেজিস্টার করে এই টিমে বিশাল লাভ কি হবে কিছু, আমার তো মনে হচ্ছে না। তো টিম এখনও টপে আছে, কেন বেশি চেঞ্জের দরকার, যারা আছে থাকুক, এখনও টিম ভালো জায়গাতে আছে। ব্যাঙ্গালোর এফসি ম্যাচটা গুরুত্বপূর্ণ, দেখা যাক সেখানে সেই ম্যাচে কি হয়। বাকি তো সেই ম্যাচের লাইন আপস নিয়ে একটা ভিডিও আই থিঙ্ক কালকে চ্যানেলে পেয়ে যাবে। তো এই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। ইস্টবেঙ্গলের খেলা কেমন লাগলো কমেন্টে জানিও, নুনো রেইস নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।